চলো আজকে আমরা কি শিখবো? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো আমরা, ইলেকট্রনের শক্তির সাথে সম্পর্কিত। তো এই দুটো ফর্মুলা আমাদের সবাই জানা আছে যে nতম বোর কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি আমরা কিভাবে বের করি, -13.6 z² আপন m²। আর এককটা কি বলো, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা একক। z কি ছিল, পারমাণবিক সংখ্যা, অলিউকলসের প্রোটন সংখ্যা, আর ইংরেজিতে বললে অ্যাটমিক নাম্বার। আর m ছিল কি, কক্ষপথ সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের একটা পরমাণু স্ট্রাকচার যদি আমরা দেখি, আমাদের একটা পরমাণুতে কিন্তু কক্ষপথের সংখ্যা থাকে তোমার অসীম সংখ্যক, ইনফাইনাইট নাম্বার অফ কক্ষপথ কিন্তু একটি পরমাণুতে থাকে। যদিও বা আমরা জানি যে ইলেকট্রনগুলো সাধারণত কোথায় অবস্থান করে, একদম লোয়ার এনার্জি লেভেলগুলোতে ইলেকট্রন জেনারেলি থাকে সাধারণত, বাট এর মানে এই না যে কক্ষপথ সীমিত সংখ্যক, না, কক্ষপথের সংখ্যা কি, অসীম। তুমি যদি হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করো, একদম সিম্পল একটা অ্যাটম, যার মধ্যে কি আছে, একটা প্রোটন, একটা ইলেকট্রন, কোনো নিউট্রন আছে। হাইড্রোজেন পরমাণুতে নাই, বাট হাইড্রোজেনের যে আইসোটোপ আছে, ডিউটেরিয়াম, তারপরে কি ট্রিটিয়াম, তাদের মধ্যে আবার কি আছে, নিউট্রন আছে। সো হাইড্রোজেন পরমাণুতে যে ইলেকট্রনটা থাকে সেটা জেনারেলি কোথায় স্টে করে, প্রথম কক্ষপথে। এখন এই প্রথম কক্ষপথের নাম কি বলো, গ্রাউন্ড স্টেট। যে কোনো পরমাণুর প্রথম শক্তি স্তরকে আমরা কি বলবো, গ্রাউন্ড স্টেট। ওকে, আচ্ছা, তাহলে এটা বেসিক্যালি আমরা হাইড্রোজেনের জন্য চিন্তা করতে পারি। তুমি যেটা অন্যান্য পরমাণুর বেলায় বা আয়নের বেলাও তুমি চিন্তা করতে পারবা, সেম কনসেপ্ট। ওকে, সো মনে করো আমি যদি হাইড্রোজেনের জন্য চিন্তা করি, হাইড্রোজেনের জন্য যদি আমরা চিন্তা করি ফর হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পরমাণুতে ইলেকট্রন কয়টা বলো, মাত্র একটা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রনটা কোথায় স্টে করবে, ইনিশিয়ালি কোথায় স্টে করবে, গ্রাউন্ড স্টেটে। এই যে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রনটা আছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে ইলেকট্রনের শক্তি কত, সেটা আমরা কোন সমীকরণ দিয়ে বের করতে পারবো, এই যে উপরের সমীকরণ দিয়ে বের করতে পারবো। তো হাইড্রোজেনের জন্য z কত, 1, n ও কত, 1, বিকজ এটা গ্রাউন্ড স্টেটে আছে। তাহলে এই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রনের মোট শক্তি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। যদি z আর n দুইটাকে 1 হয়। ওকে, আচ্ছা, এখন বোরের তৃতীয় স্বীকার্যটা আমাদেরকে কি বলতেছে, বলতেছে তুমি যদি ইলেকট্রনকে এনার্জি দাও, ওকে, তুমি যদি ইলেকট্রনকে এনার্জি দাও, ইলেকট্রন যদি কোনো একটা উৎস থেকে শক্তি পায়, তাহলে সে কি আর গ্রাউন্ড স্টেটে থাকবে? তোমার কি মনে হয়, ইলেকট্রন কি আর গ্রাউন্ড স্টেটে থাকবে? না। তাহলে ইলেকট্রন যদি কোনো একটা উৎস থেকে কিছু এনার্জি পায়, তখন সে কিন্তু আর গ্রাউন্ড স্টেটে থাকবে না। শক্তি শোষণ করে ইলেকট্রন তখন গ্রাউন্ড স্টেট থেকে, অর্থাৎ n = 1 থেকে হয়তোবা উপরের যে কোনো কক্ষপথে চলে যাবে। সে n = 2 তে যেতে পারে, 3 তে যেতে পারে, 4 এ যেতে পারে, আবার এমনকি সে চাইলে কোথায় যেতে পারে বলো, অসীমেও চলে যেতে পারে। বুঝতে পারছো বিষয়টা? এখন যদি মনে করো যে ইলেকট্রনটা যদি অসীমে চলে যায়, এই কথাটা দিয়ে কি বুঝো, অসীমে চলে যাওয়ার অর্থ হচ্ছে ইলেকট্রনটা তখন নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে পুরোপুরি মুক্ত। বুঝতে পারছো? সে আর পরমাণুর অধীনে নাই, সে পুরোপুরি কি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, ইলেকট্রনটা মুক্ত হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? তার মানে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে লোয়ার এনার্জি লেভেল থেকে কোথায় যেতে পারবে, যে কোনো এক্সাইটেড স্টেটে যেতে পারবে। এক্সাইটেড স্টেট মানে কি, n = 1 বাদে, দেখো n = 1 বাদে আর যতগুলো কক্ষপথ থাকবে সবগুলোকে আমরা কি বলবো, এক্সাইটেড স্টেট। অনলি n = 1 কে আমরা কি বলবো, গ্রাউন্ড স্টেট। আর গ্রাউন্ড স্টেট ছাড়া বাকি যত কক্ষপথ আছে সবাইকে কি বলবো, এক্সাইটেড স্টেট। তাহলে দেখো যদি সে n = 2 তে চলে যায়, কোনো কারণে এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে এটাকে কি বলবো, ES1, দ্যাট ইজ এক্সাইটেড স্টেট 1, মানে প্রথম উত্তেজিত অবস্থা। কি অবস্থা, প্রথম উত্তেজিত
উত্তেজিত অবস্থা। আবার এটা মনে করো না যে ভাই প্রথম উত্তেজিত অবস্থা মানে n = 1 না, n = 2 মানে হচ্ছে কি প্রথম উত্তেজিত অবস্থা। ওকে, এরপরে দেখো যদি সে লাফ দিয়ে n = 3 তে চলে যায়, এর কি বলা হয় ES2 মানে এক্সাইটেড স্টেট 2 মানে দ্বিতীয় উত্তেজিত অবস্থা। যদি সে n = 4 এ চলে যায় তখন এটাকে কি বলা হয় এক্সাইটেড স্টেট 3 মানে হচ্ছে তৃতীয় উত্তেজিত অবস্থা। কথাটা বুঝতে পারছো? ওকে, আচ্ছা তাহলে দেখো n এর মান যা হবে, দেখো n এর মান যা হবে উত্তেজিত অবস্থা তার থেকে এক কম হবে কিনা দেখো তো। যখন n এর ভ্যালু 4 তখন এটা কি তৃতীয় উত্তেজিত অবস্থা, যখন n এর ভ্যালু 3 তখন এটা কি দ্বিতীয় উত্তেজিত অবস্থা, যখন n এর ভ্যালু 2 এটা কি প্রথম উত্তেজিত অবস্থা। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করি যে ইলেকট্রনটা এই মুহূর্তে 17 নম্বর কক্ষপথে অবস্থান করছে, এর মানে ইলেকট্রনটা কততম উত্তেজিত অবস্থায় আছে বলো? 16তম উত্তেজিত অবস্থাতে। লিখে ওটা নোট যে ইলেকট্রন যদি n তম কক্ষপথে থাকে, 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 কি রিংটোন ধরে রিংটোন বাদ দেব এই দুনিয়া আসে কোন রিংটোন ইউজ করে? সেদিন একজন রিংটোন বলেছে ওই যে আগের কালে কি জানি টিং টিং করে বাজতো, ঠিক আছে ছোটবেলায় যে টেলিফোনের রিং, ঠিক আছে একজন লাগাইছে হিন্দি গান, ঠিক আছে একটা গান আছে না নাচো মিলি জান নাচো, ওই যে ইয়া সালমান খান আর কি জানি ওর বড় ভাই, দেখছো মুভিটা তোমরা? এটা শুনি অস্থির তোমরা ইয়া গান শুনো, ব্যান্ডের গান শুনো, তোমরা উইকেন্ডের গান কার গান শুনো? উইকেন্ডের গান শুনো না মেয়েরা? শুনো তোমরা, তোমার সবচেয়ে প্রিয় উইকেন্ডের গান ব্লাইন্ডিং লাইটস, বুঝলি? তবে উইকেন্ডের আরেকটা গান আছে যে আফটার আওয়ার্স না একটা, ওটা মিউজিকটা জোস, ঠিক আছে একটা অরা থাকে ওই মিউজিক, মিউজিক টিউজিক শুনো, মিউজিক যেমন আমি রাত্রেবেলা স্ট্রেসে থাকি মিউজিক শুনি, আমার গান না শুনলে আমি কোনো কাজ করতে পারি না, আমার হেডফোনে অলওয়েজ গান চলতে থাকে। এখন তো অবশ্য রুনা লাইলা সাবিনা ইয়াসমিনের গানের যুগ নাই, এখন ইলেকট্রনিক মিউজিকের যুগ, এখন হচ্ছে লিরিক্সের থেকে মিউজিকটা বেশি ভালো লাগে। আর এখন তো সব ফক মিউজিক, ব্রাজিলিয়ান ফক শুনলে মনে করে যে ঠিক আছে শরীরের আলাদা ভাব চলে আসে। শুনো না মেয়েরা ফক সং শুনো? যাও যেটা বলছিলাম, ইলেকট্রন যদি n তম কক্ষপথে থাকে তাহলে ইলেকট্রন n-1 তম তাহলে ইলেকট্রন n-1 তম এক্সাইটেড স্টেটে থাকে। ইলেকট্রন যদি n তম কক্ষপথে থাকে তাহলে ইলেকট্রন n-1 তম এক্সাইটেড স্টেটে থাকে। সাইফা বলো, যদি ইলেকট্রন 16তম উত্তেজিত অবস্থায় থাকে তাহলে সে কত নম্বর কক্ষপথে আছে? 17 নম্বর কক্ষপথে। কইছে? আচ্ছা তাহলে এটা মোটামুটি আমরা বুঝে গেলাম হোয়াট ইজ গ্রাউন্ড স্টেট এন্ড হোয়াট ইজ এক্সাইটেড স্টেট। এখন আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি বা এটাকে আমরা বাংলাতে বলে থাকি আয়নীকরণ শক্তি। এটা কি জিনিস? নাম শুনে বোঝা যাচ্ছে আয়োনাইজেশন মানে আয়নীকরণ, এর মানে হলো যে তোমাকে পরমাণু থেকে আয়ন বানাইতে হবে। ধরো সোডিয়াম একটা অ্যাটম আছে, ওকে
এটা কি বলে? একটা নিউট্রাল অ্যাটম। কয়টা প্রোটন আছে এখানে? 11টা প্রোটন। ইলেকট্রন কয়টা? নিউট্রন কয়টা? না পারলে মাইক, ঠিক আছে, 12টা। গুড। বিকজ সোডিয়ামের অ্যাটমিক মাস কত? 23। এখানে 23 থেকে 11 মাইনাস করো, কত আসবে? 12। এগুলো না পারলে আবার 19 এ যা ভর্তি হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা, দেখো শোনো, এটা হচ্ছে একটা নিরপেক্ষ পরমাণু। এখন এই নিরপেক্ষ পরমাণু থেকে আয়ন বানানো লাগবে। নিরপেক্ষ পরমাণু থেকে কি বানানো লাগবে? আয়ন। তাহলে নিউট্রাল অ্যাটম থেকে আয়ন বানানোর প্রসেসকে বলা হয় আয়োনাইজেশন, ঠিক আছে কিনা? নিউট্রাল অ্যাটম থেকে, নিরপেক্ষ পরমাণু থেকে আয়ন তৈরির প্রক্রিয়াকে কি বলে? আয়োনাইজেশন বা আয়নীকরণ। তাহলে সোডিয়াম থেকে কি করতে হবে? দেখো, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে হবে, তাহলে কি পাওয়া যাবে? সোডিয়াম পাস। ওকে, আচ্ছা, এখন দেখো ইলেকট্রন অপসারণ কথাটার অর্থ কি? ইলেকট্রন অপসারণ কথাটার অর্থ হচ্ছে ইলেকট্রনকে সম্পূর্ণরূপে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে মুক্ত করতে হবে। এটা কি বলা হয়? কি ইলেকট্রন অপসারণ। একটু আগেই বললাম, ইলেকট্রনকে তুমি যদি নিউক্লিয়াসের আকর্ষণ থেকে পুরোপুরি মুক্ত করে দিতে চাও, তাকে তুমি যদি ফ্রি করে দিতে চাও, তখন তাকে কোথায় নিয়ে যেতে হবে? সে বর্তমানে যেখানে আছে সেখান থেকে কোথায় নিয়ে যেতে হবে? অসীমে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? অসীমে নিয়ে যেতে হবে। তবে জেনারেলি ডেফিনিশনটা এইভাবে দেওয়া হয়, যে গ্রাউন্ড স্টেট থেকে, কোথা থেকে? গ্রাউন্ড স্টেট থেকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগবে তাকে কি বলা হয়? আয়োনাইজেশন এনার্জি। বুঝতে পারছো? তাহলে আয়োনাইজেশন এনার্জির ডেফিনিশন হচ্ছে কি, যে কোনো একটি ইলেকট্রনকে, বিকজ বোর মডেল কি ধরনের সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলো? সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। সিস্টেমে একাধিক ইলেকট্রন থাকলে এই মডেল ঠিকঠাক মতো কাজ করবে না, এবং এই জন্য বোরের মডেলটা অনলি হাইড্রোজেনের ক্ষেত্রেই পারফেক্টলি কাজ করে, আর বাকি কারো ক্ষেত্রে পারফেক্টলি কাজ করে না। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি ম্যাথ করতে পারবা সূত্র দিয়ে, বাট প্রপার প্র্যাকটিক্যাল ডাটার সাথে ম্যাচ করবে অনলি হাইড্রোজেন অ্যাটমের সাথে। তবে লক্ষ্য করো, আমি এভাবে বলতে পারি যে মনে করো হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটা আছে সেটা ইনিশিয়ালি কোথায় আছে? গ্রাউন্ড স্টেটে আছে। এখন আমি চাচ্ছি এই ইলেকট্রনটাকে পরমাণু থেকে পুরোপুরি কি করে দিব? ফ্রি করে দিব, মুক্ত করে দিব। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের প্রতি কোনো ধরনের আকর্ষণ বল অনুভব করবে না। এই জায়গাটার নাম কি বলে? অসীম। কি বলে? অসীম মানে কিন্তু এটা বিলিয়ন মিলিয়ন কিলোমিটার ডিসটেন্স না। অসীম মিন্স ইলেকট্রন এমন জায়গায় থাকবে যেখানে সে নিউক্লিয়াসের প্রতি কোনো অ্যাট্রাকশন ফিল করবে না, এটাই তার জন্য অসীম। ওকে, আচ্ছা, তাহলে দেখো, তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে গ্রাউন্ড স্টেট থেকে কোথায় নিয়ে যাব? অসীমে নিয়ে যেতে যেই পরিমাণ এনার্জি দরকার তাকে কি বলবো? আয়োনাইজেশন এনার্জি। কারণ দেখো, ইলেকট্রন তো নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাক্টেড। তুমি কি চাইলে ইলেকট্রন কি এমনি এমনি বের হয়ে যাবে অ্যাটম থেকে? অবশ্যই না, কারণ সে তো ইলেকট্রন তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণে আছে, সে নিউক্লিয়াসের প্রতি বাউন্ডেড। তাকে বের করতে হলে তোমাকে বাইরে থেকে কি করা লাগবে? শক্তি সরবরাহ করা লাগবে। কথাটা বুঝতে পারছো কিনা? ওকে, কতটুকু শক্তি সরবরাহ করা লাগবে? গ্রাউন্ড স্টেট আর ইনফিনিটির মাঝে যে এনার্জির গ্যাপ, তার সমপরিমাণ শক্তি তোমাকে কি করতে হবে? সরবরাহ করলেই ইলেকট্রনটা লাফ দিয়ে কোথায় চলে যাবে? গ্রাউন্ড স্টেট থেকে কোথায়? অসীমে চলে যাবে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমি যদি এটা জেনারেলি লিখি, মানে জেনারেল ফর্মুলা ডিরাইভ করি, আমরা পড়ছিলাম ইনফিনিটিতে ইলেকট্রনের শক্তি কত? ইনফিনিটিতে যখন ইলেকট্রনটা যাবে তখন কিন্তু তার মধ্যে কোনো ধরনের কোনো পটেনশিয়াল এনার্জিও থাকবে না, কোনো কাইনেটিক এনার্জিও থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কারণ পটেনশিয়াল এনার্জি থাকার কন্ডিশন আমি কি বলছিলাম? পটেনশিয়াল এনার্জি থাকার শর্তই হচ্ছে দেয়ার মাস্ট বি সাম অ্যাট্রাকশন আর রিপালশন। কথাটা বুঝতে পারছো কিনা? যদি আকর্ষণ বিকর্ষণ কিছুই না থাকে তাহলে কোনো ধরনের কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে। এই যে আমরা এখানে দাঁড়ায় আছি, আমাদের সবার মধ্যে একটা মহাকর্ষীয় বিভব শক্তি আছে, কারণ পৃথিবীর কেন্দ্র প্রতিনিয়ত আমাদের কি করছে? আকর্ষণ করছে না? আকর্ষণ করছে। আমাদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আছে, বাট আমরা কিন্তু স্থির আছি। কিন্তু কে বলতে পারবে আমরা কি আসলে স্থির আছি? আমরা কি আসলে স্থির আছি বলো তো? আমরা সবাই কিন্তু মুভ করতেছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না কেন?
বিকজ তুমি যেই বেগে যাচ্ছ আমিও কি একই বেগে যাচ্ছি, আমাদের দুজনের আপেক্ষিক বেগ কত? শূন্য। রিলেটিভ ভেলোসিটি কত? শূন্য। ওকে, যদিও মনে হচ্ছে তোমরা কি সুন্দর আমার সামনে স্থির বসে আছো, ঠিক আছে, তুমি ঘুমায় আছো বাসায়, তোমার বিল্ডিং এর ভিতরে, ঠিক আছে, তোমার বাসায় মনে হচ্ছে তুমি স্থির বিছানায় ঘুমায় আছো, বাট না, এই মুহূর্তে যদি পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, তুমি দেয়াল মেয়াল ভেদ করে কয়েকশো কিলোমিটার দূরে যাওয়া করবা। কথাটা বুঝতে পারছো কিনা? ইনকেস যদি পৃথিবী 1 সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয়, তুমি ডেথ, সাথে সাথে তোমার ডেথ হবে। কথাটা বুঝতে পারছো? মানে এই পুরা বিল্ডিং শুদ্ধ কয়েকশো কিলোমিটার দূরে যাওয়া করবে। বুঝতে পারছো? যদি পৃথিবী 1 সেকেন্ডের জন্য কি ঘোরা কি করে দেয়, বন্ধ করে দেয়, খুব ডেঞ্জারাস। ওকে, তাহলে দেখো অসীমে কোনো পটেনশিয়াল এনার্জি নাই, বিকজ অসীমে ইলেকট্রন কারো প্রতি কোনো আকর্ষণ অনুভব করছে না। সেকেন্ডলি, ইলেকট্রনের মধ্যে কোনো কাইনেটিক এনার্জি নাই। কেন? কারণ ইলেকট্রনের মধ্যে কোনো ভেলোসিটি নাই, তার ভেলোসিটি জিরো। তাহলে ভেলোসিটি জিরো হলে কাইনেটিক এনার্জি কত হবে? জিরো হবে। ওকে, তাহলে এই জন্য অসীমে ইলেকট্রনের মোট শক্তি কত? শূন্য। আচ্ছা, মাইনাস গ্রাউন্ড স্টেটের এনার্জিটা কত হবে? দেখো গ্রাউন্ড স্টেটের এনার্জি হবে, কোন সূত্র দিয়ে বের করব? এই যে ফর্মুলাটা দিয়ে বের করব, মাইনাস 13.6 z স্কয়ার আপন গ্রাউন্ড স্টেট মানে কত নম্বর কক্ষপথ? n = 1, তো n এর জায়গায় 1 পুট করো, তাহলে 1 স্কয়ার, তাহলে -7 এসে প্লাস 13.6 z স্কয়ার। তাহলে যে কোনো সিঙ্গল ইলেকট্রন সিস্টেমের, যে কোনো কি ধরনের সিস্টেম, সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের আয়োনাইজেশন এনার্জি কত হবে? 13.6 z স্কয়ার। কত হবে? 13.6 z স্কয়ার। ইউনিটটা কি হবে? ইউনিট কি হবে? ইলেকট্রন ভোল্ট। ইউনিট লক্ষ্য রাখতে হবে কিন্তু। বুঝতে পারছো? এবার চলো আমরা হাইড্রোজেনের আয়োনাইজেশন এনার্জিটা বের করি। তাহলে আমরা এভাবে লিখতে পারি IE, দেখো আমরা লিখতে পারি IE, এখানে সাবস্ক্রিপ্ট দিয়ে লিখলাম H means হাইড্রোজেন, H means হাইড্রোজেন। আচ্ছা দেখো তো কত আসবে? প্লাস 13.6 z এর ভ্যালু কত? 1 স্কয়ার। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জির মান কত আসবে? 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি কি আয়োনাইজেশন এনার্জিটার এক্সপ্রেশনকে এইভাবে লিখতে পারি না? আয়োনাইজেশন এনার্জি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে যে কোনো পরমাণুর জন্য, যে কোনো পরমাণু বা আয়নের জন্য এটা। ওকে, কি লেখা যাবে? আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন, দেখো যেটার মান কত? 13.6 ইনটু কি লেখা যাবে? z স্কয়ার লেখা যাবে। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন ionization energy of hydrogen and ionization energy of any other atom। ঠিক আছে কিনা? তুমি এটা মাথায় রাখো। ধরো এখন আমি তোমাকে বললাম যে বেরিলিয়াম পরমাণুর আয়োনাইজেশন এনার্জি কত? বেরিলিয়াম না, বেসিক্যালি তোমাকে আমি বলি যে বেরিলিয়াম 3+, বেরিলিয়াম 3+ কেন ভাইয়া? বিকজ আমি বলছিলাম সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, সিঙ্গেল ইলেকট্রন না হলে কিন্তু ভাই এই ফর্মুলা কাটবে না। তাহলে বেরিলিয়ামে নরমালি কয়টা ইলেকট্রন থাকে? 4টা, বাট 3টা প্লাস মানে কয়টা ইলেকট্রন আছে? একটা। বুঝতে পারছো? তারপরে তোমার হচ্ছে হিলিয়াম প্লাস, তারপরে তোমার কি আছে? লিথিয়াম 2+। এদের সবার মধ্যে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে ইলেকট্রন আছে। বুঝতে পারছো? সো এদের ক্ষেত্রে এই ফর্মুলা খাটবে, অন্যান্য পরমাণুর ক্ষেত্রে জেনারেলি এই ফর্মুলা পারফেক্টলি খাটবে। তুমি ম্যাথ করতে পারবা বাট পারফেক্টলি খাটবে। বাট যদি পরীক্ষা চলে আসে সমস্যা নেই, তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করে চলে আসবে, প্রবলেম নেই। বিকজ তোমাদের আসলে ইন্টারমিডিয়েট লেভেলকে আমি বাচ্চাদের লেভেলই ধরি, ঠিক আছে? এটা কোনো লেভেলের পর্যায়ে পড়ে না, এগুলো সব বাচ্চাদের পড়াশোনা, ঠিক আছে?
তোমাদের কাছে মনে হচ্ছে ইন্টারনেট পড়া মনে কঠিন না, এগুলো কিছুই না ভাই। তুমি যখন ওই ইউনিভার্সিটিতে যাবা, বুয়েটে যখন প্রথম সেমিস্টারে ক্লাস করতে যাবা, তখন তুমি বুঝবা যে আসলে ইন্টারভিউতে তুমি কি করছো, এগুলো কোনো পড়াশোনাই না। যদি চান্স পাও একটু বলি। আচ্ছা এখানে কতজন আচ্ছা এখানে ইঞ্জিনিয়ারিং করতে চায় কতজন দেখি ছেলেদের মধ্যে? মানে কতজনের ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা? তুমি একাই? ময়মিন আছে দুইজন, আর বাকিরা ঘাস কাটবে কি? ঠিক আছে নাকি? বাকিরাও টার্গেট ইঞ্জিনিয়ারিং। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর। এই জন্যই তোমাদের ওই লেভেলটা মেনটেন করে পড়াচ্ছে। আমি কিন্তু আবার বলতেছি, তোমার যদি বলো ভাই আমাকে শুধু বোর্ডের পড়া পড়ান, তাহলে আমি তোমাকে 3 দিনে চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। তোমার শুধু কি লাগবে? তুমি কি পরীক্ষা পাস করতে চাও? না। গুনে গুনে 5টা অঙ্ক দিব। কথা শোনো, গুনে গুনে 5টা অঙ্ক দিব, 5টা অঙ্ক থেকে আসবে পরীক্ষা আগের দিন দিয়ে পাস। পরীক্ষা আগের দিন দিয়ে। কিন্তু এই পড়াশোনা করে লাভ হবে কি? ইন দা লং রান তুমি তো আটকে যাবে, বুঝছো না? অ্যাডমিশনে তুমি কিছু পারবে না, ভর্তি পরীক্ষা কিছু পারবে না তুমি। ঠিক আছে আসতেছি। বাট এবার তুমি উচ্চ শিক্ষা যখন তুমি অর্জন করবে, তখন তুমি দেখবা যে এই যে তুমি অল্প অল্প করে পাস করছো, এটা যে তোমার জন্য কত বড় ডেঞ্জারাস হবে ভবিষ্যতে, তখন তুমি ট্যাগ করো। সমস্যা নেই, পরীক্ষার আগের দিনই 5টা অঙ্ক দিয়ে দিও। ওইটা ঠিক আছে, ওইটা পরীক্ষার আগের দিন 5টা দিয়ে দিও। তাহলে বুঝছি ভাই, এটা আইনোসিন কি ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে চলো, আইনোসিন এনার্জি আমাদের ক্লিয়ার। এবার আমরা বলবো এক্সাইটেশন এনার্জি। এটা ক্লিয়ার? এক্সাইটেশন এনার্জি, এই যে তোমাদেরকে বলে না উত্তেজিত 27 ব্যাচ, এক্সাইটেড 27 ব্যাচ। আসলে এগুলা নামে উত্তেজিত, কামে কোনো কিছু নাই, ঠিক আছে? লাফায় বেশি কিন্তু পড়াশোনা কিছু পারে না। চলো এবার আমরা বলবো এক্সাইটেশন এনার্জি। এই জিনিসটা কি? এক্সাইটেশন এনার্জি হচ্ছে কোন একটা ইলেকট্রনকে গ্রাউন্ড স্টেট থেকে যে কোনো একটা এক্সাইটেড স্টেটে নিতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলা হয় এক্সাইটেশন এনার্জি। ওকে, যেমন মনে করো তুমি কোন একটা ইলেকট্রনকে গ্রাউন্ড স্টেট থেকে 3 নাম্বার স্টেটে তুমি নিয়ে যাবে। ওকে, তাহলে কতটুকু এনার্জি লাগবে বলো তো? এই 3 আর 1 এর মাঝে যে শক্তির পার্থক্যটা আছে, কতটুকু শক্তি কি তোমার ইলেকট্রনকে প্রোভাইড করতে হবে। তাহলে তুমি দেখো, তাহলে আমি এভাবে লিখতে পারি যে যদি আমি ইলেকট্রনকে কোথা থেকে কোথায় নিয়ে যাই, 1 থেকে কোথায় নিয়ে যাই বলো? মনে করে আমি ইলেকট্রনকে 1 থেকে 3 এ নিয়ে গেলাম, বলো তো ইলেকট্রনকে আমি কত নাম্বার উত্তেজিত অবস্থায় নিছি? 2 নাম্বার। বলো 2 নাম্বার উত্তেজিত অবস্থায় নিছি। কি বলছিলাম? ইলেকট্রনকে আমি যত নাম্বার কক্ষপথে নিব উত্তেজিত অবস্থা তার চেয়ে 1 কি হবে? কম হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রনকে 1 থেকে 3 এ নিলে কত নাম্বার উত্তেজিত অবস্থা? 2 নাম্বার উত্তেজিত অবস্থা। তাহলে কতটুকু শক্তি লাগবে? তাহলে এক্সাইটেশন এনার্জি হবে, এক্সাইটেশন এনার্জি বলো অলওয়েজ কি হায়ার এনার্জি থেকে কি লোয়ার এনার্জি কি করা লাগবে? মাইনাস। তাহলে E3 থেকে E1 মাইনাস হবে, or you can say E3 minus E ground, এটাও বলতে পারবা, সমস্যা নেই। বুঝতে পারছো? তাহলে গ্রাউন্ড থেকে কোথায় নিব? যে কোনো একটা এক্সাইটেড স্টেটে নিতে যে পরিমাণ শক্তি লাগবে তাকে বলা হয় এক্সাইটেশন এনার্জি। সো এক্সাইটেশন এনার্জির মান ফিক্স না, কারণ তুমি কোন এক্সাইটেড স্টেটে নিবে সেটা তোমার জানতে হবে। তাহলে তুমি যদি 1 থেকে 4 এ নিয়ে যাও তখন আবার এক্সাইটেশন এনার্জি কি হবে? ভিন্ন হবে। 1 থেকে 5 এ নিয়ে গেলে কি তখন আবার এক্সাইটেশন এনার্জি কি হবে? ডিফারেন্ট হবে। বুঝতে পারছো কি না? আয়নীকরণ শক্তির মানটা কি থাকে? ফিক্স থাকে, কারণ তুমি অলওয়েজ কোথায় নিয়ে যাবে? অসীমে। কিন্তু এক্সাইটেশনের বেলায় তুমি কোথায় নিয়ে যাচ্ছ তার উপর নির্ভর করবে এক্সাইটেশন এনার্জির মান কত হবে। আচ্ছা, এখন দেখো যদি ইলেকট্রনটা আবার 3 থেকে 1 এ রিটার্ন করে, হইতে পারে না এটা? ধরো ইলেকট্রনকে তুমি এনার্জি দিলা, সে 1 নাম্বার কক্ষপথ থেকে লাফ দিয়ে 3 নাম্বার কক্ষপথে চলে গেল, ভালো কথা। বাট মনে রাখবা ইলেকট্রন বেশিক্ষণ উচ্চ শক্তি স্তরে অবস্থান করে না। কেন? কারণ হচ্ছে শক্তি যত বেড়ে যায় তোমার মধ্যে অস্থিতিশীলতা কি
তত বেড়ে যাবে। এনার্জি বেশি, অস্থিতিশীলতা বেশি। এনার্জি কম, অস্থিতিশীলতা কম। কথাটা বুঝতে পারছো কি? ওকে, তাহলে ইলেকট্রন সাধারণত 1 থেকে 3-এ যাবে, আবার খুব অল্প সময়ের মধ্যেই সে আবার তৃতীয় কক্ষপথ থেকে কোথায় ব্যাক করবে? 1 নম্বর কক্ষপথে ফেরত আসবে। তাহলে 1 থেকে 3-এ যাওয়াকে যদি আমি এক্সাইটেশন বলি, তাহলে 3 থেকে 1-এ ফেরত আসাকে কি বলবো? ডি এক্সাইটেশন। কি বলবো এটাকে? ডি এক্সাইটেশন। ঠিক আছে, ডি এক্সাইটেশন। বুঝতে পারছো? তাহলে 1 থেকে 3-এ গেলাম এক্সাইটেশন, 3 থেকে 1-এ আসলাম, কি বলবো এটাকে? ডি এক্সাইটেশন। তাহলে আশা করা যায় এক্সাইটেশন এনার্জি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এক্সাইটেশন এনার্জি কি বলতো? গ্রাউন্ড স্টেট থেকে কোথায় যাব? যে কোনো একটা এক্সাইটেড স্টেট। তাহলে আয়োনাইজেশন এনার্জি গেল, এক্সাইটেশন এনার্জি গেল। এবার আমরা পড়বো সেপারেশন এনার্জি। সেপারেশন। এটা কি জিনিস? ধরো কোন একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথে আছে, কত নম্বর উত্তেজিত অবস্থায় আছে? 3 নম্বর উত্তেজিত অবস্থায় আছে। এখন তুমি ইলেকট্রনটাকে এই উত্তেজিত অবস্থা থেকে কোথায় নিয়ে যাবা? ইনফিনিটিতে। দেখো ভালো করে, তাহলে তুমি ইলেকট্রনটা একটা উত্তেজিত অবস্থায় আছে এই মুহূর্তে, তাকে তুমি এই উত্তেজিত অবস্থা থেকে ভাই কোথায় নিয়ে যাবা? অসীমে নিয়ে যাবা। তাহলে উত্তেজিত অবস্থা থেকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগে তাকে কি বলা হয়? সেপারেশন এনার্জি। সেপারেশন এনার্জি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, ই সেপারেশন। ই সেপারেশন সেপারেশন ও আসলে ইংরেজি তো ভালো পারি না। কি হবে এটা বলো? এটা হবে ই ইনফিনিটি মাইনাস ই 4। এটা হবে তোমার সেপারেশন এনার্জি। বুঝতে পারলা? খুবই সিম্পল। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তাহলে আয়োনাইজেশন এনার্জি কিভাবে বের করে বলো? গ্রাউন্ড স্টেট থেকে কোথায় নিব? গ্রাউন্ড স্টেট থেকে কোথায় নিব? অসীমে নিব। দ্যাট ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। গ্রাউন্ড স্টেট থেকে যদি এক্সাইটেড স্টেটে নিয়ে যায় তাহলে কি বলবো? এক্সাইটেশন এনার্জি। আর যদি এক্সাইটেশন এনার্জি থেকে এক্সাইটেড স্টেট থেকে যদি ইনফিনিটিতে নিয়ে যায় তাহলে কি বলবো? সেপারেশন এনার্জি। ঠিক আছে স্যার? খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, তোমাদের অ্যাডমিশন টপিক। কথা বুঝতে পারছো? এগুলো বোর্ড পরীক্ষা জীবনে আসে না, এগুলো আসবে ভর্তি পরীক্ষায়। বুয়েটের ভর্তি পরীক্ষা যা দেখবার চলে আসছে, তখন তুমি হাঁ করে দেখাতে বলে কি জীবনে শুনি নাকি, বলে কি জিনিস। ঠিক আছে, আর তোমরা সবসময় বলি, তোমরা যখন বই পড়বা তখন অনেক শব্দের তুমি দেখবা যে ইংরেজি মিনিং আছে। তো তুমি বাংলা পড়ার সাথে সাথে ইংরেজি মিনিংগুলো জেনে রাখবা। কেন? কারণ উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু তোমার পড়াশোনা আর বাংলাতে হবে না। কথাটা বুঝতে পারছো? তোমার ইউনিভার্সিটিতে কিন্তু সবকিছু টেক্সট। আমি আমার এমনও ছাত্র দেখছি, আমার এসে বলছে ভাই আপনি তো আমাদেরকে এগুলা পড়াইছেন বোর্ডে বিবরণ বাংলাতে, ভার্সিটিতে যা দেখেছি এগুলো ইংরেজিতে পড়তে হচ্ছে। এই সেম জিনিসে তোমাকে ইংরেজিতে পড়ালে তুমি আর পারবে না। অনেকে তো কৌণিক ভরবেগের ইংরেজি জানে না। কথাটা বুঝতে পারছো? বেগের ইংরেজি অনেকে জানে না, ভ্যালোসিটি বললে বুঝে না, বেগ বললে বুঝে। ঠিক আছে, এরকম আছে। স্মরণের ইংরেজি কেউ বলতে পারবে? স্মরণ আমি অনেকে জানে না। দেখো স্মরণের ইংরেজি কি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট অনেকে জানে না। ঠিক আছে, ইংরেজি জানতে হবে। তাহলে ক্লিয়ার ভাই? এগুলো তিন জিনিস ক্লিয়ার? ওকে, এগুলো ভাই মুছে দিব। চলো এখন আমরা একটা সূত্র প্রতিপাদন করব। মনোযোগ দাও।
আমরা এখন একটা সূত্র প্রতিপাদন করব, যে সূত্রের উপরে বেস করে আমাদের আগামী 3-4টা ক্লাস আমরা পড়াশোনা করব, এবং এই সূত্র থেকে তোমাদের কলেজের পরীক্ষা একটা অঙ্ক আসবে 4 নম্বরের মাস্ট, বোর্ড পরীক্ষা আসবে, অ্যাডমিশন তো আসবেই। ওকে, আচ্ছা দেখো ভালো করে, মনে করো আমাদের কাছে দুইটা কক্ষপথ আছে, ভালো করে দেখো সবাই, আমাদের কাছে দুইটা কক্ষপথ আছে। তাহলে নিচেরটা কি হচ্ছে আমাদের বলো, নিম্ন শক্তি স্তর। নিচেরটাকে কি বলবো, নিম্ন শক্তি স্তর। তো আমরা নিম্ন শক্তি স্তরকে অলওয়েজ কি দিয়ে প্রকাশ করব, এখন থেকে n1 দিয়ে, কি দিয়ে প্রকাশ করব, n1 দিয়ে, ঠিক আছে। আর উচ্চ শক্তি স্তরকে আমরা প্রকাশ করব কি দিয়ে, n2 দিয়ে, n2 দিয়ে আমরা প্রকাশ করব। আচ্ছা ভালো কথা। এখন মনে করো কোন একটা ইলেকট্রন এই মুহূর্তে কোথায় আছে, n2 শক্তি স্তরে আছে। তাহলে ইলেকট্রনটা এই মুহূর্তে কি একটা হায়ার এনার্জি লেভেলে আছে। আচ্ছা ভালো কথা। এখন মনে করো ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে সে n2 শক্তি স্তর থেকে কোথায় ফেরত চলে আসলো, n1 কক্ষপথে ফেরত চলে আসলো। তাহলে এটা কি এক্সাইটেশন হলো নাকি ডি এক্সাইটেশন, ডি এক্সাইটেশন হলো। ওকে ভালো কথা। এখন বলো তো ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে n2 থেকে n1 আসে, এই শক্তিটা সে কিভাবে বিকিরণ করবে বলো, কিসের মাধ্যমে বিকিরণ করবে শক্তিটা সে, এই শক্তিটা সে বিকিরণ করবে আলোর মাধ্যমে। কিসের মাধ্যমে, আলোর মাধ্যমে বা ফোটনের মাধ্যমে, আলোর মাধ্যমে বা ফোটনের মাধ্যমে। তার মানে ইলেকট্রন যদি উপর থেকে নিচে আসে তাহলে আলো বিকিরিত হবে বা ফোটন কি হবে, বিকিরিত হবে। আর তাহলে ফোটনগুলো দেখতে কিরকম, সাপের মতো আঁকাবাঁকা। তাহলে এটা হচ্ছে ভাইয়া আলো বা ফোটন, আলো বা ফোটন। তাহলে যখনই একটা ইলেকট্রন উপর থেকে নিচে আসবে সে শক্তি কিসের মাধ্যমে বিকিরণ করবে, আলোর মাধ্যমে বা ফোটনের মাধ্যমে, আলোর মাধ্যমে বা ফোটনের মাধ্যমে। ওকে, কতটুকু শক্তি বিকিরণ করবে, কতটুকু শক্তি বিকিরণ করবে, এই দুইটা কক্ষপথের শক্তির যে পার্থক্য, কথাটা বুঝতে পারছি কিনা, এই দুইটা কক্ষপথের শক্তি না কিন্তু শক্তির পার্থক্যের সমপরিমাণ শক্তি ইলেকট্রন কি করবে, বিকিরণ করে উপর থেকে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। তাহলে এখন দেখো আমি এভাবে লিখতে পারি ই লোয়ার মানে হচ্ছে কি বলো, n1 কক্ষপথে ইলেকট্রনের শক্তি। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি -13.6 z²। এবার n এর জায়গায় কত লিখবো, n এর জায়গায় কত লিখবো, n1², বিকজ আমি হচ্ছে নিম্ন কক্ষপথ নিচ্ছি, একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এরপর আসো ই আপার মানে কি, উচ্চ শক্তি স্তর। তাহলে আমরা লিখবো -13.6 z² আপন n2² ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি কি করলাম, প্রত্যেকটা কক্ষপথের জন্য আলাদাভাবে আমরা শক্তির মানটা লিখলাম। এখন আমরা কি জানি, দেখো আমরা জানি না এটা ডেল্টা ই সমান কি, ই আপার মাইনাস ই লোয়ার, অলওয়েজ ফর্মুলা এটা, আপার মাইনাস লোয়ার। ওকে আচ্ছা, এই ডেল্টা ই কে দেখো আমরা কি লিখতে পারি, এই ডেল্টা ই কে আমরা লিখতে পারি hc/λ। এই ডেল্টা ই কে কি লেখা যায়, hc/λ। এই hc/λ টা কার শক্তি বলো, এটা হচ্ছে ফোটনের শক্তি। এটা কার শক্তি, ফোটনের শক্তি। এখানে h এর পরিচয় কি ছিল, এটা ছিল প্লাঙ্কের ধ্রুবক, c তোমার কি ছিল, আলোর বেগ, আর ল্যামডা কি ছিল, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা তাহলে ই আপারের মানটা এখানে বসাও, -13.6 z² আপন n2²। এটাকে তুমি ব্র্যাকেট দাও, মাইনাস লেখো, আবার ব্র্যাকেট দিয়ে লেখো -13.6 z² আপন n1²। লেখা যাবে না এটা, লেখা যাবে। আচ্ছা এখন দেখো এখানে মাইনাস এর নিচে কি হবে, মাইনাস এর নিচে প্লাস হবে।
আমরা লিখতে পারি -13.6 z স্কয়ার আপন n2 স্কয়ার মাইনাস এ প্লাস 13.6 z স্কয়ার আপন n1 স্কয়ার লেখা যায়। আচ্ছা কি কি কমন যায় বলো তো? 13.6 কমন যায়, z স্কয়ার কমন যায়, আর এখানে কি থাকে 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার থাকে কিনা দেখো। এবার তুমি একটা কাজ করো, তুমি বাম পাশে শুধু 1/λটা রাখবা, বাম পাশে শুধু তুমি কি রাখবা 1/λটা রাখবা। দেখো আমাদের একটা সূত্র ডিজাইন হবে এখন, ওকে? এই ফর্মুলা দিয়ে পাস মার্ক করতে পারবে, কথা বুঝতে পারছো? এই ফর্মুলা দিয়ে পাস করবা, লিখতে হবে 1/λ। দেখো 1/λ আমরা কি করব, এই ল্যামডার উপরে যে h থিটা আছে এটাকে আমরা 13.6 এর নিচে নিয়ে যেতে পারি না? পারি কিনা দেখো। একটা কাজ করলাম, আমি এই জায়গাটাকে একটা গোলা দিলাম 13.6/h কে, z স্কয়ার ঠিক থাকলো, এখানে 1/n1 স্কয়ার ঠিক থাকলো, মাইনাস 1/n2 স্কয়ার ঠিক থাকলো। করা যাবে এটা? করা যাবে। এখন লক্ষ্য করো, এই যে 13.6 এটা কি সংখ্যা? একটা ধ্রুবক সংখ্যা, একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ওকে? এটা অপরিবর্তনশীল। h প্লাঙ্কের ধ্রুবক, এটাও কনস্ট্যান্ট। c হচ্ছে আলোর বেগ, এটাও কি কনস্ট্যান্ট। তার মানে এই 13.6/h পুরো জিনিসটাই কি একটা কনস্ট্যান্ট। তাহলে একটা কাজ করি, এইটার বদলে আমরা একটা কনস্ট্যান্ট লিখবো এখন, সেটা হচ্ছে 1/λ। এই কনস্ট্যান্টকে লিখবো ক্যাপিটাল আর। কি লিখবো দেখো, এই কনস্ট্যান্টকে কি লিখবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। বাকি সব ঠিকঠাক আছে। z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই সূত্রটাকে ভাই বক্স দাও। এই সূত্রটাকে বক্স দাও। উপরের ডেরিভেশন তোমার কিচ্ছু লাগবে না, উপরের ডেরিভেশন তোমার কিচ্ছু লাগবে না, তোমার জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা কি দেখো, 1/λ, 1/λ, ল্যামডা না কিন্তু 1/λ is equal to r z স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখন এই ফর্মুলার কোনটা দিয়ে কি বোঝায় সেটা আমি এখন লিখছি দেখো। চলো, ল্যামডার পরিচয় কি? ল্যামডার পরিচয় কি? ল্যামডার পরিচয় হচ্ছে বিকিরিত ফোটনের বা বিকিরিত আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য। বিকিরিত ফোটনের বা আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, আর 1/λ কে কি বলে বুঝো? 1/λ কে কি বলে? 1/λ কে বলা হয় তরঙ্গ সংখ্যা। ল্যামডাকে কি বলে? বিকিরিত ফোটনের বা আলোর তরঙ্গদৈর্ঘ্য। আর 1/λ কে কি বলে? তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। এবার আসো আর। এই আর হচ্ছে একটা বিখ্যাত ধ্রুবক, একজন বিজ্ঞানীর নাম হলো রিডবার্গ। অর্থাৎ বিজ্ঞানী রিডবার্গ হচ্ছে পরীক্ষামূলকভাবে উনি আর এর মানটা নির্ণয় করছেন আর কি। এইজন্য ওনার সম্মানার্থে এটাকে কি বলা হয়? রিডবার্গ ধ্রুবক।
এটার মান হচ্ছে, এটার মানটা মুখস্থ রাখতে হবে তোমাকে 109, দেখো 109 678, 109 678, আর এককটা হবে সেন্টিমিটার ইনভার্স 1। এককটা কি হবে? সেন্টিমিটার ইনভার্স 1। ভালো করে দেখো, রিডবার্গ ধ্রুবকের মান কত? এটা কিন্তু এমসিকিউ তো আসতে পারে। রিডবার্গ ধ্রুবকের মান কত? 109 678, একক কি? সেন্টিমিটার ইনভার্স 1। জেড এর পরিচয় কি ছিল? জেড কি ছিল? পারমাণবিক সংখ্যা। জেড ছিল পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। এবার আসো N1। N1 এর পরিচয় কি ছিল? N1 কি ছিল? নিম্ন শক্তি স্তর। N1 এর পরিচয় কি ছিল? নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর। এরপর আসবে N2। N2 এর পরিচয় কি? উচ্চ শক্তি স্তর। এই হলো আমাদের এই ফর্মুলার প্রত্যেকটা জিনিসের পরিচয়, ঠিক আছে? পরিচয়। ওকে, সো এককের ব্যাপারে আমি যখন তোমাকে ম্যাথ করব তখন আমি আলোচনা করব। তো আজকের জন্য আমরা এই ফর্মুলাটার একটা ব্যবহার শিখি। আমরা যদি আমরা একটা ম্যাথ করি তাহলে আমরা বুঝতে পারবো যে ফর্মুলাটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। লিখে বলে একটা কোশ্চেন লিখো সবাই। আগামী 3 থেকে 4টা ক্লাস আমাদের এই ফর্মুলার উপর দিয়ে যাবে। আসবেই কিন্তু এই ফর্মুলা থেকে ম্যাথ আসবেই। কলেজ বলো, তোমার বোর্ড এক্সাম বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো, সব জায়গায় আসবে। বুয়েটেও আসবে, ঢাকা ভার্সিটিতেও আসবে। লিখো সবাই, লিখো। লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রন, লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রন, লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রন লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রন, লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রন চতুর্থ শক্তিস্তর থেকে, চতুর্থ শক্তিস্তর থেকে, চতুর্থ শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে নেমে আসলে, প্রথম শক্তিস্তরে নেমে আসলে, প্রথম শক্তিস্তরে নেমে আসলে, প্রথম শক্তিস্তরে নেমে আসলে, প্রথম শক্তিস্তরে নেমে আসলে বিকিরিত আলোর, বিকিরিত আলোর, বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কমা কম্পাঙ্ক, কমা কম্পাঙ্ক, কমা কম্পাঙ্ক এবং এবং শক্তি হিসাব করো, এবং শক্তি হিসাব করো, এবং শক্তি হিসাব করো। তো চলো আমরা এই অঙ্কটা করি। এই একটা অঙ্ক তুমি যদি বুঝো বাকি সব অঙ্ক তুমি সলভ করতে পারবে। মানে ফর্মুলাটাকে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। ওকে, তো লিখে ফেলবে ফর্মুলাটা। লিখো 1/λ rz² 1/n1² minus 1/n2। এই দেখো ভালো করে, এই অঙ্কে কিন্তু অনেকেই সূত্র মান টান বসা কিন্তু হিসাব করতে জানে না। এখানে হিসাবটা কিন্তু ঝামেলা আছে। এবার হিসাব করার প্রথম ট্রিক্সটা বলি। প্রথম ট্রিক্স হচ্ছে কখনই আর এর মানটা বসাইতে যাবে না আগে। প্রথম ট্রিক্স কি? আর এর মানটা ফার্স্টে কখনো বসাবো না, আর এর মান বসাবো পরে। আর অ্যাজ ইউজুয়াল রেখে দিবা ইনটু, বলো কোন আয়ন বলছে? লিথিয়াম
2+ বলছে, লিথিয়াম 2+, তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3 না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3, তাহলে Z এর জায়গায় বসাবো 3, তাহলে হবে 3 স্কয়ার ইনটু বলো N1 আর N2 কত কত হবে? N1 কি ছিল? N1 কি ছিল? নিম্ন শক্তি স্তর, তাহলে 4 থেকে 1 এ আসছি, কোনটা নিম্ন? 1 নাকি 4? অবশ্যই 1। ওকে, তাহলে N1 হবে 1, 4 থেকে 1 এ আসছি, তাহলে N2 হবে 4, মানে যেটা ছোট এটা N1 হবে, যেটা বড় সেটা কি N2 হবে। শেষ। এখন হিসাব করো, দেখো লিখো 1 ল্যামডা, 3 স্কয়ার মানে কত? 9, তাহলে 9R, এখানে কত হবে? 1 - 1/16, ওকে 1/16, 9R ইনটু নিচে 16 উপরে 15, লসাগু মিলে 9 আর 15 গুণ করলে কত হয়? 9 আর 15 গুণ করলে 9 × 90, 5 9 হচ্ছে যে 45, 135। তাহলে দেখো উপরে আসতেছে 135R ডিভাইড বাই 16, তাহলে পেয়ে গেলাম আমরা 1/λ সমান 135R/16। এখন আমাকে বলো 1/λ পরিচয় কি ছিল? 1/λ পরিচয় কি ছিল? তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যার মান কত? 135R/16। এমসিকিউর অপশনগুলো এইভাবেই থাকবে, কথাটা বুঝতে পারছো কিনা? এমসিকিউর অপশনগুলো এই আর এর ফরম্যাটেই থাকবে, বুঝতে পারছো? তাহলে 135R/16, এটা তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যার আনসার। এটা বাট তোমাকে বের করতে বলছি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তোমার লাগবে ল্যামডা, উল্টায় দাও তাহলে ল্যামডা চলে আসবে। ল্যামডা কত হবে? 16/135R, ওকে। এই এখন তুমি আর এর মানটা বসাও, কথাটা বুঝতে পারছো? এখন তুমি আর এর মানটা বসাও, কারণ আগে আর এর মানটা বসালে হিসাবে গ্যাঞ্জাম হবে, বুঝতে পারছো? তুমি যদি একবার হিসাবটা করতে চাও ক্যালকুলেটরে ঝামেলা হয়ে যাবে। তুমি আর এর মানটা সব লাস্টে পুট করো, তাহলে দেখো কত আসবে? 16/135, আর এর মান কত বসাবো? 109 678। কত আসবে বলতো একটু? 1.08 10^6 না? আচ্ছা, এবার মনোযোগ দাও, বলো ল্যামডা কোন এককে আসবে? বলতে পারবা ল্যামডা কোন এককে আসবে? দেখো তুমি আর এর মান কিসে বসাইছিলা? সেন্টিমিটার ইনভার্স 1 এ না? তাহলে যে সেন্টিমিটার ইনভার্স 1টাকে এটা কিন্তু উপরে উঠে যাবে, এটা সেন্টিমিটার হয়ে যাবে না? কারণ আর এর মান হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1, উপরে আবার 1 আছে, তাহলে 1/সেন্টিমিটার ইনভার্স 1 মানে কি? শুধু সেন্টিমিটার। তো আলটিমেটলি ল্যামডার মানটা আসবে সেন্টিমিটারে। তো অবশ্যই এইভাবে হিসাব করার পর ল্যামডার যে প্রাথমিক মানটা তুমি পাবা, এটা অবশ্যই কোন এককে পাবা? সেন্টিমিটারে। ওকে, আবার বলি অনেক টিচাররা আছে, আমি বলে দিই, আগে বলেছি ওকে, অনেক টিচাররা আছে ওনারা হচ্ছে সেন্টিমিটার ইনভার্সে না ধরে মিটার ইনভার্স 1 এ ধরে অঙ্ক করায় ঋণভাগ ধ্রুবকের মান, তখন আবার ডিরেক্টলি ল্যামডা কিসে চলে আসে? মিটারে। বাট আমি তোমাকে সাজেস্ট করব তুমি সেন্টিমিটার ধরেই করো, বিকজ এটা অনেক বেশি কনভিনিয়েন্ট, অনেক বেশি সহজ, ঠিক আছে কিনা? বাট এই মানটা মুখস্থ রাখাটা তোমার জন্য কি হবে? সহজই হবে, একটু 2-3 বার খাতার মধ্যে লিখলে মুখস্থ হয়ে যাবে। 109 678, অথবা দুটো করে মনে রাখতে পারো, 10 96 78, এভাবেও মনে রাখা যেতে পারে। বাট এটা তোমাকে মনে রাখতেই হবে না, এটা ভুলে গেলে কিন্তু শেষ। এটা ভুলে গেলে পাক্কা 4 নাম্বার যাবে, কথাটা বুঝতে পারছো? এই ধ্রুবকের মান ভুলে গেলে পাক্কা 4 নাম্বার শেষ। এখানে অঙ্ক ভুলে গেলে 1 নাম্বারও দিবে না, কোনো পার্সিয়াল মার্কিং নাই। এবার শোনো, পরীক্ষায় প্রায় তোমাকে দেখবা যে এমসিকিউর অপশনগুলো সেন্টিমিটারেও থাকবে না, এমসিকিউর অপশনগুলো মিটারেও থাকবে না, এমসিকিউর অপশনগুলো থাকবে ন্যানোমিটারে। কিসে থাকবে? ন্যানোমিটারে। তাহলে তোমাকে সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কনভার্সন জানতে হবে। আমি অলরেডি এগুলো ক্লাসে পড়াইছি, আমি আবার আলোচনা করছি। দেখো
তুমি ফার্স্টে কি করবা, ফার্স্টে তুমি সেন্টিমিটার থেকে মিটারে যাবা। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যায়, 100 দিয়ে ভাগ। তাহলে তুমি লিখবা 1.08, এটা কত হয়ে যাবে বলো তো, 10⁻8 হয়ে যাবে না? 10⁻8 হয়ে যাবে না 100 দিয়ে ভাগ দিলে? ওকে, আচ্ছা এখন আমরা সবাই জানি 1 মিটার সমান কত, 10⁻9 ন্যানোমিটার। এই সম্পর্কটা তোমার জানতে হবে। 1 মিটার সমান কত, 10⁻9 ন্যানোমিটার। তুমি কি করবা, জাস্ট মিটারে যে ভ্যালুটা পাইছো এটাকে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করবা, 10⁻9 দিয়ে মাল্টিপ্লাই করবা। দেখো 10.8 আসবে। কত আসবে, 10.8। এত ন্যানোমিটার। তাহলে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত, বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 10.8 ন্যানোমিটার। ये फर्स्ट पे हुआ है सुनो ব্রেক, এই হালকা ন্যাপ নাকি, ঠিক আছে? তুমি তো মানে ক্রুশাল মোমেন্টে তুমি ঘুমিয়ে গেছো, ঠিক আছে? বুঝা গেল, 10.8 ন্যানোমিটার। ওকে, এবার সব কম্পাঙ্ক এবং শক্তি এগুলো তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা বাসায় যা বাড়ির কাজ করে নিয়ে আসবা। আরেকটা অঙ্ক দিচ্ছি, সবাই খাতা লিখো। কম্পাঙ্ক আর শক্তি বাসা থেকে করে নাও, বাড়ির কাজ নাও। বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রন, বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রন, বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রন বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রন সপ্তম কক্ষপথ থেকে বা সপ্তম শেল থেকে, সপ্তম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে নেমে আসলে, তৃতীয় কক্ষপথে নেমে আসলে বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। ওকে, ল্যাবটা বের করবা, আশা করি পারবা, ঠিক আছে না? এই প্রসেসে বের করবা, অলওয়েজ এই প্রসেসটা ফলো করবা, সম্পূর্ণ তুমি পারো, ঠিক আছে? আজকে তুমি আগামী ক্লাসে কেউ ক্লাস মিস হবে না। আগামী ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক করব স্পেকট্রাম, বর্ণালী, ঠিক আছে কিনা? আগামী ক্লাসে আমাদের শুরু হবে বর্ণালী টপিক। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক।